আমাদের এই ত্রিপুরাজ্যের মানুষ একটা সময়েতে বিদ্যুৎ ব্যবস্থায় সারা দেশের মধ্যে অন্যতম যে এটা জনগণের জন্য সব দিক থেকে একটা সুন্দর ব্যবস্থাপনার একটা রাজ্য হিসাবে আমাদের রাজ্য পরিগণিত ছিল। নিজস্ব উৎপাদনে সারপ্লাস, তারপর শুধু সারপ্লাস না, যে আন্তর্জাতিক ক্ষেত্রেতে বাংলাদেশে খুব বেশি পরিমাণে না হলেও 100 ওয়াটের বেশি, 160 এই কি বলে মেগাওয়াটের বেশি বিদ্যুৎ বিক্রি এবং ন্যাশনাল গ্রিডে গোটা উত্তর পূর্বাঞ্চল শুধু না, ভারতবর্ষের অন্য প্রান্তেও এই ত্রিপুরাজ্য থেকে বিদ্যুৎ বিক্রি করার একটা গৌরব, এই জায়গায় ত্রিপুরার স্থান ছিল। তার সাথে বিদ্যুৎ পরিবহন এবং বিদ্যুতের যে মাশুল সেই ক্ষেত্রেতেও। কিন্তু গত 7.5 বছরে আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিন থেকে এখন ট্রিপল ইঞ্জিনের সরকার, প্রতিটি ক্ষেত্রে তারা নাকি মডেল রাজ্যটাকে অন্যান্য অনেক কিছুর সাথে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুতের নানা ব্যবহারের একটা অন্যতম হাব হিসাবে পরিণত করে জনগণের মধ্যে তার ব্যবহারে তার কোনো ছাপ না থাকলেও কিন্তু কোটি কোটি টাকায় বিজ্ঞাপনে, ফ্ল্যাক্স, বিলবোর্ড এবং বড় বড় বিজ্ঞাপনী প্রচারে সারা দেশকে তারা মাতিয়ে রেখেছেন। কিন্তু এই রাজ্যে প্রতিদিন আপনাদের এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে খবর হয় যে একটু বৃষ্টি আসলে, সাধারণ একটু বাতাস বইলে সপ্তাহ, মাস, কোথাও কোথাও আরো বেশি সময় ধরে তার মেরামত হয় না, বিদ্যুৎ যায় না। তারপরে দিনে কতবার যে তার এই ফ্লাকচুয়েটিং হয়, ইন্টারাপশন হয়, এর সাথে হলো পাল্লা দিয়ে 6 মাস অন্তর অন্তরেই কেবল মাশুল বৃদ্ধি। এটা নিয়ে দেখেছি এই দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী গতকাল একটা ম্যারাথন একটা এই সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনি যে তার এই বিদ্যুৎ ব্যবস্থার যে বেসামাল অবস্থা, এটাকে সুন্দরভাবে উপস্থাপিত করার জন্য শুধুমাত্র তাদের যে এই বেহাল অবস্থা এটা কি ঢাকা দেওয়া না, এখন নতুন পদক্ষেপ চলছে সারা দেশের সাথে এই ত্রিপুরাজ্যেও এই বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য। তার একটা ধাপ হলো স্মার্ট মিটার লাগানো। এটা লাগাতে না লাগাতেই বিদ্যুতের যে বিল, যেখানে 200, 250, 500 টাকা উঠত, কারো কারো এই জায়গাতে 80,000, 90,000, লাখ, তার উপরেও এরকম বিল প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ক্ষোভ বিক্ষোভ আশ্রয় পড়ছে এবং তার ভুক্তভোগী আপনাদের মধ্যেও কেউ কেউ গতকাল সেখানে দেখেছি। বিদ্যুৎ মন্ত্রী কোনো যে যুক্তি সহকারে কেন এই স্মার্ট মিটার লাগানো, কেন এই বিদ্যুতের এই বেহাল অবস্থা, এগুলো নিয়ে কোনো জবাব দিতে পারছেন না। গত 7.5 বছরে এই ত্রিপুরাজ্যের মধ্যে নিজস্ব ব্যবস্থায়, অর্থাৎ রাজ্য সরকার অধীনে, দপ্তর বা নিগমের অধীনে 1 ইউনিট, 1 ওয়াট, মেগাওয়াট তো প্রশ্ন ওঠে না, 1 ওয়াট নতুন করে বিদ্যুৎ উৎপাদনের
কোনো উদ্যোগ নেই। এখন সারা পৃথিবীতে সোলারের প্রমোশন হচ্ছে। এই সোলারে দু একটা জায়গাতে অল্প স্বল্প বিদ্যুৎ হয়, এগুলো নিয়েই তিনি প্রতিদিন গাল গল্প করছেন, দোল বাজাচ্ছেন। আমরা এই যে রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে, বিদ্যুৎকে বেসরকারীকরণ, বিদ্যুতের মাসুল বারে বারে বৃদ্ধি করে একটা অসহায় জায়গাতে নিয়ে যাওয়া মানুষের, তার সাথে পিএনজি এবং সিএনজি পাইপলাইন গ্যাস আর কম্প্রেসড যে গ্যাস যেগুলো দিয়ে গাড়ি চলে ইত্যাদি চলে, বাড়ি বাড়ি গ্যাস, এগুলোরও দাম বাড়িয়েছে বহুবার। এবং গতকাল শুনেছি মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন এই মাসুল বৃদ্ধির কারণ যুক্তি দেখাচ্ছেন তিনি, আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বেড়েছে। আরে আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বাড়লেও কমলেও আমাদের ত্রিপুরা রাজ্যের সাথে সম্পর্ক কি? ত্রিপুরা রাজ্যের বাড়ি বাড়ি যে এই ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে পাইপলাইন গ্যাস হয়, আমাদের রুখিয়া থেকে, বড়মোড়া থেকে, খুবাল থেকে রাজ্যে এরকম বহু কোপ খনন করে আছে ওএনজিসি এবং অন্যান্য, এগুলো সবগুলো এখনো উত্তোলনই হয়নি। তা থেকেই কোনো ধরনের রিফাইন অর্থাৎ এক নয়া পয়সা খরচ না করে শুধু পাইপলাইন দিয়ে গেল আগরতলা শহরে এই গ্যাস সরবরাহ করছেন বাড়ি বাড়ি। এগুলোই সিএনজি স্টেশনে হচ্ছে। তার সাথে পালাটানাই হোক বা রুখিয়া বড়মোড়াতে আমার গ্যাস উৎপাদনে খরচ বৃদ্ধি হওয়ার কি যুক্তি? কোনো যুক্তি নেই। আর আন্তর্জাতিক স্তরেও এখন তো গ্যাসের দাম বাড়ছে না। ইউক্রেনের যুদ্ধের পর রাশিয়া এবং ইরান থেকে ভারত পেট্রোলিয়াম এবং গ্যাস দুটোই আমরা সস্তা দামে আমরা পাচ্ছি। উল্টো ভারত রোজগার করছে, এই রিফাইন করে ভারত থেকে অন্য দেশে আমরা পেট্রোল বিক্রি করছি। তো এই সমস্ত যুক্তির কোনো অর্থ নেই। কাজেই কেন আমরা এর বিরোধিতা করি? এখানে আমাদের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী আছেন, তিনি এ সম্পর্কে আরো ভালো ওয়াকিবহাল। সরকার বা মাননীয় মন্ত্রী মহোদয় যে যুক্তিগুলি খাড়া করেছেন তার একটা একটা করে তার বক্তব্য আমরা উত্থাপন করতে চাই। এবং আমি যেটা বলেছি, আমরা এর স্মার্ট মিটার সংযোগের বিরোধী এবং পিএনজি, সিএনজি আর বিদ্যুতের মাসুল তার বিরোধী। এগুলো প্রত্যাহারের দাবিতে আমরা সারা ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যেই স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ দেখেছেন আপনারা। আগামী সপ্তাহব্যাপী সারা ত্রিপুরা রাজ্যের সব কটা জেলা মহকুমা সদরে বিদ্যুৎ নিগম বা বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা শান্তিপূর্ণভাবে আমরা বিক্ষোভ করব। সরকার যদি এতে সাড়া না দেয় পরবর্তী পদক্ষেপ আমরা নিতে বাধ্য হব। আমি আমার সহকর্মীকে ওটা পরে বলে দেব। আমি আমার সহকর্মীকে বলবো এ সম্পর্কে বিষয়টা আরো বিশদে ব্যাখ্যা করার জন্য। আমাদের পার্টির সেক্রেটারি তথা পলিট ব্যুরো মেম্বার বলেছে আপনাদের সামনে। আমি প্রথমেই যেটা বলবো, সম্ভবত তিনি প্রেস মিটটা করেছেন আমার ধারণা, আমি বলছি, কারণ একটা সিপিএমের ডাকে একটা বিক্ষোভ ছিল নিগমের সামনে এবং তখন কিছু বক্তব্য উপস্থাপিত করা হয়েছিল এবং সারা রাজ্যে মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে এবং আন্দোলন চলছে। এটা জবাব দিয়েই করতে গিয়ে কালকে আমি শুনেছি, প্রেস মিটটা শোনার সুযোগ পরে আমি দেখে নিয়েছি। প্রথম যেটা তিনি বলেছেন গ্যাসের মূল্য বৃদ্ধি, হ্যাঁ মূল্য বৃদ্ধি হতে পারে, কিন্তু তার জন্য কি ট্যারিফে পিটিশন জমা দিতে হবে? এবং এটা নির্ভর করে একটা সংস্থার আয় ব্যয়ের উপর। তা আমাদের সময় যখন আমরা সরকারে ছিলাম প্রতি বছরই 3-4 বার গ্যাসের দাম বাড়ত, কিন্তু আমরা তো ট্যারিফ পিটিশন জমা দিইনি, শুধু একবার সামান্য কিছু বাড়িয়েছিলাম।
কিন্তু আমি মনে করি না এখনো যে এই গ্যাসের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে এই বাড়ানোর দরকার আছে। সেটা আমি ব্যাখ্যা দেব। ডলার সম্পর্কে যিনি আমাদের পার্টি সেক্রেটারি বলেছেন, এটা নতুন না, ডলার তো পুরনো। তো ডলারের দাম বাড়ছে কমছে, এটাকে গ্রাহক কেন দায়ী? দায়ী তো হলো নরেন্দ্র মোদী সরকার। আমার ভারতবর্ষের টাকার দাম এখন নেই 86 টাকার ও 87 টাকা, কোন সময় 89 টাকা পর্যন্ত উঠেছে $1 এগেইনস্টে। দায়ী তো ভারত সরকারের নীতি। এটা দায়ভাগ গ্রাহক বহন করবে কি? এবং এটা গ্রাহক উপরে চাপিয়ে দেবেন কেন? এটা তো ঠিক না। বিজ্ঞম নিগম তৈরি করে নিয়ে বলেছেন বেসরকারি, মোটেই না, আমরা করতে চাইনি। আর তিনি বলতে গিয়ে বলেছেন এটা নাকি ইউপিএ গভর্নমেন্টের জন্য। 2003 অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, তিনি বিদ্যুৎ বিল 2003 পেশ করেছেন। হইচই হয়, বামপন্থীরা চরম বিরোধিতা করে। তখন সন্তোষ মোহনদেবকে চেয়ারম্যান করে একটা কমিটি করে দিয়েছেন, এটা সম্ভবত সাবজেক্ট কমিটি বলতে পার্লামেন্টে, তাই তো? এবং এই কমিটির রিপোর্ট পাওয়ার পর গিয়ে 2003-এ, এবং এই বিজেপি কংগ্রেস দুই দলই সমর্থন করেছে বিলকে, বামপন্থীরা বিরোধিতা করেছে, মানে চরম বিরোধিতা করেছে, আইনটাকে পাশ করিয়ে নিলেন। তখন গিয়ে সরকারি দপ্তর যেগুলো ছিল তাদেরকে বাধ্য করলো যে তোমরা সরকারি দপ্তর রাখতে পারবে না, কোম্পানিতে পরিণত করতে হবে। আমরা রাজি হইনি। অনেক, আমার মনে হয় ভারতবর্ষ মধ্যে অনেক পিছিয়ে আমরা, প্রায় সর্বশেষই বলা যায়। আমরা এটাকে বাধ্য হয়েছি 2005-এর 1 জানুয়ারি থেকে আমরা এটাকে কোম্পানিতে পরিণত করেছি। তিনি বলেছেন বেসরকারি, নো, এটা 100% সরকারি শেয়ার হোল্ডার, অ্যাসেট প্রপার্টি গভর্নমেন্টের। এটা একটা শেয়ারও সরকারের, মানে বেসরকারিতে দেওয়া হয়নি। কাজেই যে বক্তব্য, এ বক্তব্য সঠিক না। দ্বিতীয় যেটা বলেছেন যে তারা 18 মানে 2017-18 18 বছর পর তারা সরকারে এসছেন, 21 সাল পর্যন্ত তারা বাড়াননি। দরকার ছিল না তো। বামফ্রন্ট সরকার এমন একটা নিগম তৈরি করে দিয়ে গেছেন যেটা লাভজনক ছিল, আয় ব্যয় প্রায় একটা ভালো জায়গায় ছিল, একটা ফান্ড ছিল। বলতে দ্বিধা নেই, 300 কোটি টাকার উপরে জমাকৃত টাকা ছিল। আমার মনে হয় 2018 পরের থেকে 21 পর্যন্ত এগুলি মোটামুটি যা করার শেষ করে নিয়েছেন বোধ সম্ভবত, আর কি সেটা তারাই বলতে পারবেন। তারপরে গিয়ে তারা বলেছেন যে তারা 22-23 এবং 23-24-এ গিয়ে দাম বাড়িয়েছেন। প্রশ্নটা হলো, দাম বাড়ানোর সম্পর্কে কথায় কথায় বলছেন বামফ্রন্ট সরকারের সময় 116%। আমি জানার জন্য আপনাদেরকে বলছি, আগেও বলেছি, যে বিদ্যুৎ সরকার যখন বিদ্যুৎ ব্যবস্থা চালনা করতেন 2005-এর আগে, যখন কোম্পানি হয়নি, তখন তো মানুষ বিদ্যুতের দামই দিতেন না। 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এটা কোনো মিটার টিটার এগুলি তেমন কোনো বাল্লাই ছিল না। ওই কেউ 15, 20, 25 টাকা দিতেন। সরকার যখন বলল কোম্পানি হওয়ার পর এটা না লাভ না লোকসানে যেতে হবে, তখন গিয়ে এই মিটার ব্যবস্থা, মিটার চালু করা, তারপরে গিয়ে বিলিং করা, টাকা তোলা, এই সমস্ত শুরু হলো। এবং শুরু হওয়ার পর গিয়ে তখন বলেছে যে 116% বিদ্যুৎ দাম বাড়ে, এবং কতগুলি প্রেসের রেট, এটা আরে কি কাণ্ড, যার কোনো দামই নেই। এখন এখানে যদি এটা 1 টাকা দাম ধরে তাহলে কত পার্সেন্ট বাড়লো, 2 টাকার দাম ধরলে কত বাড়লো, এবং 2.5 টাকা, 3 টাকা, 4 টাকা। এবং এটা গড় ছিল গিয়ে বামফ্রন্টের সময়, সর্বশেষ গড়ের কথা আমি বলছি, 2018 মার্চ পর্যন্ত 3 টাকা 99 পয়সা এখনো আছে রেকর্ড। এটা অবশ্য কালকে তিনি অস্বীকার করেনি, আমি দেখেছি, খুব কেয়ারফুলি অ্যাভয়েড করে গেছেন, এই নিয়ে কিছু বলেননি। এখন কত গড়? এখন তো গড় আমার যা মনে হয়, আমি হিসাব করে যা দেখেছি, প্রায় 60 টাকা 92। আমি জানি না এই যে পার্সেন্টেজ যেটা বলছে, সে পার্সেন্টেজটা আমি রেগুলেটরি কমিশন হিসেবে ভিত্তিতে বলছি। রেগুলেটরি কমিশন যে পাস অর্ডার দিয়েছে, এটা দেখে যেটা দেখলাম প্রায় 60 টাকা 92 পর্যন্ত, এই 77 পয়সা যুক্ত করে, সর্বশেষ যেটা বাড়িয়েছেন এটা যুক্ত করে গিয়ে অ্যাভারেজ হয়ে যায় প্রায় 60 টাকা 92 কাছাকাছি। কত পার্সেন্ট বাড়ছে সেটা আপনারা ঠিক করুন, এখন এটা তারাই বলতে পারবে। দেন এখানে গিয়ে যেটা সানরি, যেটা এরিয়ার ঠিক আছে। এখন এরিয়ার বামফ্রন্টের সময় এরিয়ার এরকম আদায় করেছে, একসঙ্গে কোনোদিনই আমরা এরিয়ার পাস করিনি, ধীরে ধীরে। তখন এরিয়া মানে কি সামান্য টাকা,
আর এখন এরিয়ার মানে বিশাল পরিমাণ টাকা, এক একটা বিল দেখলে মানুষ অনেকটা মানে কি ব্যাপার, আমার এত টাকা এরিয়ার কোত্থেকে আসছে, সানরি নাম দিয়ে এরিয়ারটা যেটা ঢুকিয়ে দিয়েছে। এবং এখানে এপ্রিল 1 তারিখ থেকে এটা তুমি ইনস্টলমেন্টে নাও, যদি এটা নিতে হয় 5 অর্ডার দিয়ে থাকে 8-10টা ইনস্টলমেন্টে নাও, তাহলে তো মানুষ এটা লাগবে না। এবং সেখানে গিয়ে দেখা যায় সানরি নাম দিয়ে এরিয়ার বিরাট অঙ্কের টাকা ঢুকিয়ে দিয়েছেন, বিশাল বিশাল বিল আসছে। এবং এখানে গিয়ে যেটা আমরা লক্ষ্য করলাম যে নিগম এখানে গিয়ে বলছে যে আমরা তো সরকার থেকে কোনো হস্তক্ষেপ করি না, কিছু করি না। কে বলেছে সরকারের অনুমোদন ছাড়া দাম বাড়ায় এগুলো? এটা তো নিগমের ব্যাপার। তো নিগমের ব্যাপার হলে তাহলে নিগমটা কার? 100% শেয়ার তো সরকারের, তো সরকারেরই তো লোক। এবং নিগমের বোর্ড অফ ডাইরেক্টরস কে? বোর্ড অফ ডাইরেক্টরস হলো ফাইন্যান্স সেক্রেটারি। আমি জানি না তারা পরিবর্তন করেছে কিনা। ফাইন্যান্স সেক্রেটারি, পাওয়ার সেক্রেটারি, এটার মধ্যে কোনো অন্য লোক কিন্তু নেই। তারাই হলো, এবং যিনি এমডি বা সিএমডি থাকে তিনি, এই হলো বোর্ড অফ ডাইরেক্টরস। তো এখানে গিয়ে এটা সরকারের কোনো হস্তক্ষেপ নেই। কে বলেছে সরকারের কোনটা বাড়াবে কোনটা কমাবে এটা সরকারের সাধারণত জানায়, নিগমই করে কিন্তু সরকারকে জানায়, কারণ যেহেতু 100% শেয়ার সরকারের। এখন এটা বেসরকারীকরণ করেছে কিনা বা অন্য কিছু করেছে যে সেটা আমি বলতে পারবো না। যাই হোক, এখন রাজ্য কোনো বিদ্যুৎ আইন সংশোধন করে নাই। আরে কি কাণ্ড! বিদ্যুৎ আইন 2003, এটা তো সেন্ট্রাল অ্যাক্ট, এটা বাদ দেয় এবং কেন্দ্রের ক্ষমতা, রাজ্যের যে ক্ষমতা ছিল এটা সবটা কেড়ে নিয়েছে নতুন আইনে। তিনি একটা বারও বলবেন না কেন্দ্রের কথা, কারণ বললে হয়তোবা অসুবিধায় পড়ে যাবেন। এটা তো সেন্ট্রাল অ্যাক্ট। এবং সেখানে গিয়ে 2003 বিদ্যুৎ বিলে এটা যে সরকার এখানে রিবেটের কথা বললেন। রিবেট আগেও ছিল, রিবেট এটা সিস্টেম। এবং রিবেট শুধু এই ক্ষেত্রে আপনাদের জানার জন্য বলছি, এগুলো ওনার বলা উচিত ছিল। যেমন ধরুন, যে বিদ্যুৎটা কিনি আমরা এই পাল্লাটানা, মনার চক বা নর্থ ইস্টের থেকে, এখানে রাইট টাইমে পেমেন্ট করলে কিন্তু রিবেট পাওয়া যায়। এটা রাইট টাইমে পেমেন্ট করলে রিবেট পাওয়া যায়। কিনে যদি আপনি রাইট টাইমে টাকাটা না দেন তাহলে আপনাকে পেনাল্টি দিতে হবে। সেই পেনাল্টিটা কিন্তু 5 অর্ডার হবে কার উপরে? গ্রাহকের উপর, যদি রাইট টাইমে পেমেন্ট না করে। আমার মনে হয় বিশাল অঙ্কের টাকা বিদ্যুৎ কিনে দেয়নি, কারণ এবং এর জন্য পেনাল্টি বহন করতে হচ্ছে। দেনায় এই কোম্পানি অনেকটা মানে কি বলবো, ঘাটটা নুয়ে ফেলেছে। কোম্পানির দালানোর মতো অবস্থা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এটা তো ছিল না আগে, এরকমটা তো ছিল না। এবং ব্যালেন্স শিট পজিশন ভালো ছিল। একবার গভর্নমেন্টকে ডিভিডেন্ড দিয়েছি আমরা, লভ্যাংশ। আরেকবার তো ইনকাম ট্যাক্স এসে থাবা দিয়ে টাকা নিয়ে গেছেন যে তোমরা লভ্যাংশ টাকা দিলে না কেন। পরে আমরা মামলা করেছি, এটা গভর্নমেন্টের অ্যাসেট প্রপার্টি, এখন কোম্পানিতে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত মামলায় গিয়ে ট্রাইব্যুনালে জিতেছে, কোম্পানি জিতেছে। তো এই ছিল কোম্পানির অবস্থা। এবং এখানে গিয়ে গুগল পেমেন্ট করলে রিবেট পাবেন। গুগল পেমেন্ট করতে তো নিষেধ করে না কেউ, গুগল পেমেন্ট করুক। আমরা তো কোনোদিন প্রযুক্তির বিরোধিতা করছি না, এটা আলাদা কিছু না। কিন্তু 10 টাকা রিবেট, এতে 10 টাকা কম পাবে, ঠিক আছে। এই 10 টাকাই শেষ কথা, এটা তিনি বোঝানোর চেষ্টা করছেন। এবং ফুয়েল পারচেজ কস্ট অ্যাডজাস্ট করা, এটা নির্ভর করে সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর, কোম্পানির ইচ্ছা অনিচ্ছার উপরে অ্যাডজাস্ট করা, যেটা সিস্টেম। ট্রান্সমিশন ট্যারিফ বেড়েছে বলেছে। হ্যাঁ, ট্রান্সমিশন ট্যারিফ সামান্য কিছু বাড়তে পারে, কিন্তু উল্টো দিক থেকে একটা প্রশ্ন করছি আমি। এগুলি নিশ্চয়ই জানেন, আপনাদেরও জানার দরকার, কারণ জনসমক্ষে তুলে ধরা উচিত। এই যে পাল্লাটানার থেকে যে বঙ্গাইগাঁও লাইনটা, আমরাই ত্রিপুরা প্রথম লড়াই করেছিলাম যে এখানে যে এটা পাওয়ার গ্রিড না, এটা পাওয়ার গ্রিড থাকবে, কিন্তু এটা শেয়ার নর্থ ইস্টের 7টা স্টেটকে দিতে হবে। লড়াই করে আমরা নর্থ ইস্টের 7টা স্টেট ঢুকেছি। মুখ্য ভূমিকা ছিল তখন ত্রিপুরা। এবং এখান থেকে জানেন কি না আপনারা, একটা বিরাট টাকার লাভ আসে। আমার যা মনে পড়ে, খুব পুরনো কথা তো সব মনে নেই, এবং বৎসরে 2.5 কোটি 3 কোটি টাকার মতো অনেকটা বিনা পুঁজিতে ব্যবসার মতো আর কি। এই শেয়ারটা নেওয়াতে এই প্রফিটটা আসে, এটা কিন্তু ব্যালেন্স শিটে ঢুকে নিগমে। এতে এই সাবসিডিটা কিন্তু গ্রাহক পায়, এই লভ্যাংশটা যখন ঢুকে গ্রাহক পায়, বিদ্যুতের দামটা কমে। এবং এই ব্যবস্থাপনা ছিল। কাজে এখন ট্রান্সমিশন ট্যারিফ যেটা বেড়েছে, সঙ্গে তো ট্রান্সমিশন ট্যারিফ আবার কিছু আদায়ও হয়। এবং ট্রান্সমিশন ট্যারিফ ধরেই কিন্তু এই যে বিদ্যুতের দামটা নির্ধারণ হয়েছে, গ্রাহক যেটা দিচ্ছে এটা কিন্তু ইনক্লুডিং ট্রান্সমিশন ট্যারিফ।
গ্রাহক যে টাকাটা দিচ্ছে এটা যুক্ত করে কিন্তু এই ট্যারিফটা দিচ্ছেন। এখন রেগুলেটরি কমিশন সুপ্রিম পাওয়ার, রেগুলেটরি কমিশন সুপ্রিম পাওয়ার আমিও বলছি, কিন্তু রেগুলেটরি কমিশনের কাছে ব্যালেন্স শিটটা সাবমিট করে কে, দাবিটা সাবমিট করে কে? নিগম ব্যালেন্স শিট এবং তার দাবিটা সাবমিট করে, এবং দাবি সাবমিট করার পরে না তারপর তারা এটা বিচার বিশ্লেষণ করে ঠিক করে। এখন সেই দাবিটা করবে না করবে এটা কিন্তু নিগমের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে, এটা ম্যান্ডেটরি না। ব্যালেন্স শিট জমা দেওয়া বাধ্যতামূলক, কিন্তু ট্যারিফ বাড়ানোর যেটা এটা নির্ভর করে দাবির উপর, তাদের লিখিতভাবে দাবি পেশ করতে হবে। এবং বলতে গিয়ে এটাও বলছেন যে এই তো কিছুদিন আগে ট্যারিফ বৃদ্ধির কোনো পিটিশন নেই, 2 জন মাত্র পিটিশনার বলেছেন। একজন বোধহয় আমার মনে হয় নাম বললেননি, জিতেন চৌধুরী। তিনি জিতেন চৌধুরী আইডেন্টিটি কি? তিনি একজন মানে কি এই রাজ্যের একজন বিরোধী দলের নেতা, এ রাজ্যের একটা পার্টির সেক্রেটারি, এবং রাজ্যের মধ্যে একটা অন্যতম বৃহত্তম দল তো বলা যায়, বৃহত্তম মানে এখন গভর্নমেন্ট বাদ দিলে সেকেন্ড লার্জেস্ট পার্টি আমি যদি বলি, রেজিস্ট্রেশনের কোশ্চেনে বলছি আমি, সেখানে দাঁড়িয়ে অন বিহাফ অফ পাবলিক উনি কিন্তু পিটিশনটা দাখিল করেছে। এবং বলে মাত্র 2 জন, তো 2 জন কে? জিতেন চৌধুরী আইডেন্টিটিটা কি? নামটা বলিনি যদিও, আমি যেটা বুঝতে, আরেকজন জানি কে আমি ঠিক বলতে পারবো না। এবং সেখানে হিয়ারিং হয়েছে, একটাই হিয়ারিংয়ের যুক্তির কাছে মাথা নুয়ে বাড়াতে পারেনি, পিছিয়ে গেছেন। পরে অবশ্য কোনো প্রেশার টেশার ছিল কিনা এটা তারা বলতে পারবে, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। পরে দামটা 2য় দফায় আবার বাড়িয়ে দিয়েছেন, এটা করেছেন। এবং এখানে মন্ত্রীর বাড়িতে অফিসে বলছেন, আরে মন্ত্রীর বাড়ি অফিস, এই বিল তো সরকার দেয়, এই বিল তো মন্ত্রীর বাড়ি, আমরাও তো মিনিস্টার ছিলাম, আমরা তো বিদ্যুতের বিল দিই নাই, সমস্ত খরচ এটা সরকারি বহন করে মন্ত্রী থাকাকালীন। এটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছেন মন্ত্রীর বাড়ি, মন্ত্রীর বাড়ি। তো মন্ত্রীর বাড়িতে গিয়ে তো যা খরচ এটা সরকার দিচ্ছে, এটা তো তাদের জনগণের উপর গিয়ে পড়ছে এটা। এবং নিগমের কর্মচারীদের বাড়িতে বসিয়েছেন, এবং বসান, আপত্তি কী আছে? এটা তিনি গ্রাহক হিসেবে টাকা পেমেন্ট করবেন। এবং এই জায়গাগুলিতে গিয়ে বলতে গিয়ে বলছে যে ডে এহেড মার্কেট। এখন যেটা আগামী দিন আসছে, আমি যেটা বলবো, এই যে কেন বলতে পারেন যে কেন আমরা এটা বিরোধিতা করছি, এবং আমাদের বক্তব্য হলো এটা আমি এখনো বলছি বা আমরা বলছি বাড়ানোর দরকার নেই। কেন আমি বলছি? কারণ ওনার ট্যারিফ পিটিশনে স্বীকার করে নিয়েছে 16টা শহর আছে ত্রিপুরা রাজ্যে, এই 16টা শহরে, এটা আমার বক্তব্য না কিন্তু নিগমের বক্তব্য আমি বলছি, নিগম যে ট্যারিফ পিটিশন করেছে সেখানে দেখেছে 16টা শহরে 60% নিচে বিল হয়, তাহলে 40% বিলই হয় না, টাকা আদায় হয় না। আর রুরাল এরিয়া, গ্রামীণ এলাকা সম্পর্কে 50% অনেক নিচে, বুঝতে পারছেন? তাহলে আমি যদি 100% বিলিং না করতেও পারি, 80% বিলিং করা যায়, 80% বিলিং করলে কিন্তু এটা প্রফিটেবল অর্গানাইজেশন হয়ে যায়। এবং সেই বিলিংয়ের এগেনস্টে যদি টাকাটা আদায় করতে পারি, ট্যারিফ বাড়ানোর কোনো দরকার আছে, কোনো প্রয়োজনীয়তা আছে নাই। দ্বিতীয় যেটা ট্রান্সমিশন লসের কথা বলছেন, এটা নির্ভর করে টেকনিক্যাল ফল্ট কত দূর করা যায়। তার জন্য তো প্রচুর সেন্ট্রাল স্কিম আসছে। আমাদের সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট এখনও কাজ শেষ করতে পারি, এটা শেষ করার কথা 2019-এ, এখনও কাজ শেষ করছে, যদিও কিছু কিছু উদ্বোধন করছে এখনও, এটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট। সেখানে গিয়ে এটা করতে পারে, করে না কেন? করলেই তো এখানে কমে যায়, ট্রান্সমিশন লসটা কমে যায়, এবং গ্রাহকের উপর কোনোটা পাস করার কোনো দরকার নেই। এই যে নিগমটা যে প্রফিটে এসছে, এই কাজগুলো করে কিন্তু জায়গাতে। এবং তিনি যখন বিরোধী দলের নেতা ছিলেন, এই বিধানসভায় দাঁড়িয়ে তিনি যেই যুক্তিগুলি দেখিয়েছেন, এগুলি কিন্তু আমি বলেছি, যা যা বলেছেন এই ব্যবস্থা নিন, তাহলে তার বাড়ানোর দরকার নেই। তিনি প্রতিটা, ওনার বক্তব্য কিন্তু একটাও আমার বক্তব্য না। এবং আমি সেই দিন যেগুলো বলেছি, উনি বিরোধী দলের নেতার সময় কিন্তু থাকার সময় এই প্রশ্নগুলো তুলেছে। আমরা কিন্তু যুক্তি দিয়ে শুনেছি, অফিসারদের দেখেছি, কিছু করণীয় থাকলে করো, ইমপ্রুভ করেছে। এবং এখানে ইঞ্জিনিয়াররাই তো এটাকে একটা ভালো জায়গাতে নিয়ে গেছে। কাজেই এই যে দাম বাড়ানোর যৌক্তিকতা নেই বলে এই কারণে আমরা মনে করি, এবং এটা প্রত্যাহার করা উচিত বলে মনে করি। এখন আমি যেটা বলবো যে মূল বিষয় যেটা, যে কেন এই যে এই মিটার, স্মার্ট মিটার সম্পর্কে আমাদের বক্তব্যটা পরিষ্কার। মিটার থাকতে হবে, মিটার বিরুদ্ধে আমরা না। প্রযুক্তি উন্নত হোক, এটার বিরুদ্ধে না, উন্নত প্রযুক্তি আমরা চাই। কিন্তু উন্নত প্রযুক্তি যদি কমার্শিয়াল আউটলুকে হয়,
বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে জনগণের স্বার্থকে বিসর্জন দিয়ে এই জায়গাটা আমাদের কিন্তু আপত্তি আছে। তাহলে কি হবে? পকেট কাটা হবে, মানুষের সর্বনাশ হবে। এবং এই প্রযুক্তি কাজে লাগে এবং স্মার্ট মিটার সম্পর্কে বক্তব্য যে বিষয়গুলি এসছে, এবং আমরা যখন সরকারে ছিলাম স্মার্ট মিটারের প্রস্তাব যখন ওয়ার্ল্ড ব্যাংকের থেকে আসে, ওয়ার্ল্ড ব্যাংকের তাদের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছিল এবং ওয়ার্ল্ড ব্যাংকের অফিসারে প্রশ্ন করা হয়েছিল যে ওয়ার্ল্ডে তো অনেক জায়গায় স্মার্ট মিটার ইউজ করেছে, আপনাদের এক্সপিরিয়েন্স কি? একজন অফিসার বলেছিল কিছু অবজেকশন আছে, কিছু কিছু বিষয় সম্পর্কে প্রশ্ন উঠছে, এইটুকু বলেছিল। আজকের কথা নয়, এটা 2016 সালের কথা বলছি, প্রথম যখন ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে প্রজেক্টটা দেওয়ার জন্য আসে। তো এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট এবং সেই অনুযায়ী কিন্তু চান্স নিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন এই যে ওয়ার্ল্ড ব্যাংকের স্মার্ট মিটারগুলো তৈরি হচ্ছে, এটা বর্ডারটা কার এবং এটা কে দেখছে? ব্যাকগ্রাউন্ডে প্লেয়ার হলো টাটা এবং আদানি। টোটাল মিটারের সংখ্যা কত? তখন ছিল 26 কোটি, এখন এটা তারাই বলছে গ্রাহক বেড়েছে, স্বাভাবিক এটা 27 কোটির উপরে হবে। তাহলে এটা থ্রুআউট দি কান্ট্রি, আমি না কমিয়ে বলছি, আমি সংখ্যা অনেক বেশি হবে। আমি গভর্নমেন্ট রিপোর্টটা বলছি, আমার রিপোর্ট না, কিন্তু সরকারি রিপোর্টের ভিত্তিতে আমি বলছি। এখন এটা 27 কোটির উপরে হবে। তাহলে এই মিটারগুলোর দাম কত হবে? প্রায় 2.5 লক্ষ কোটি টাকার কাছে হবে। এবং এই দাম নিয়েও বিতর্ক আছে। অ্যাকচুয়ালি দামটা 7 থেকে 8 হাজার। ভবিষ্যৎ দিন এটা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারবে না। কিন্তু এই স্মার্ট মিটার সম্পর্কে ফার্স্ট কোয়েশ্চেন হলো, যদি এটার কোনো টেকনিক্যাল ফল্ট ধরা পড়ে বা খারাপ হয়, কে রিপ্লেস করবে? আগে তো যেটা রিপ্লেস করতো নিগম, কিন্তু এখন নতুন অর্ডারে কে রিপ্লেস করবে? নাই, কিচ্ছু নাই। তাহলে এটা গ্রাহককে বহন করতে হবে। গ্রাহকের পক্ষে একটা গরিব গ্রাহক অ্যাট এ টাইম যদি মিটারটা খারাপ হয় আরেকটা মিটার কিনতে পারবে 7 থেকে 8 হাজার টাকা দিয়ে, সেই মিটারটা কিনতে পারবে গ্রাহকের, গরিব গ্রাহকের উপর সম্ভব? এটা পরিষ্কার হওয়া উচিত স্মার্ট মিটার লাগানো আগে। দ্বিতীয় যেটা, এই স্মার্ট মিটারের মধ্যে যেটা লক্ষণীয়, যে এই যে এখন ধরুন সাবসিডি কোথায় বিলে লেখা থাকে, যেটা বামফ্রন্ট সরকার সময় চালু করেছে 40 কোটি টাকা, এখন গিয়ে নতুন এটা যখন আসবে সাবসিডি এরপরে ডিবিটি সিস্টেম হয়ে যাবে, ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার। ওই যে ইয়ের মতো আপনাদের সিলিন্ডার বলেছিল যে কোনো চিন্তা নেই, ভালো টাকা আসবে, আপনারা এটা মেনে নিন। মেনে নিয়েছে পাবলিক। এখন তো ভালো করেই জানেন কি আসছে কি পাচ্ছে, সাধারণ ভালো করেই জানে, এটা গ্যাসের মতো অবস্থা। এখানে গিয়ে সাবসিডির টাকাটা ওই সিস্টেমে গিয়ে স্মার্ট মিটারের মাধ্যমে এই রিডিংটা নিয়ে তারা এটাকে ওইখানে ওই সিস্টেমে যাবে। এটা হলো তাদের ফিউচার প্ল্যানিং। আমরা আশঙ্কাগুলো এই কারণেই করছি। এবং এখানে গিয়ে যেটা রিভাম্প ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম যেটা চালু, পুনর্গঠিত বিতরণ ক্ষেত্র, এখানে গিয়ে লাভজনক এলাকাগুলো বেছে নেবে। এটা কিন্তু সবচেয়ে কী হবে জানেন, এই যে টোটাল ইন্ডিয়ার সমস্ত স্মার্ট মিটারের যে ডেটাটা, এটা সেন্ট্রালি গিয়ে একটা বেসরকারি সংস্থার হাতে যাবে। সেই বেসরকারি সংস্থা যখন কন্ট্রোল করবে, সে দিল্লিতে বসে দেখবে কোন জায়গাটা লাভজনক। ধরুন আগরতলা শহরটা লাভজনক, এখানে ঘনবসতি এবং কমার্শিয়াল বেশি, সে এখানে এসে বলবে আমি এই জায়গার সাপ্লাইটা নিয়ে নিলাম। কিন্তু সে গন্ডা ছড়া যাবে না। সে যাবে কি করব, সাবরুম, লংটাই ভ্যালি যাবে না, হয়তো ধর্মনগরটা রাজি হতে পারে, মেইন সিটিটা, আর নট রুরাল এরিয়া। এবং এই জায়গাগুলো বাছাই করে নেওয়ার জন্য বেসরকারি কোম্পানিগুলো ডিস্ট্রিবিউশন সেক্টরে ঢুকবে। কি পদ্ধতিতে? নতুন অর্ডারে বলে দিয়েছে, 2023-এর অর্ডারে বলে দিয়েছে যে এখন তাকে নতুন কোনো সেট আপ লাগবে না। সরকারি যে সেট আপ, ধরুন ত্রিপুরার যে যদি আগরতলা সে বিক্রি করতে আসে, আগরতলার যে সেট আপটা আছে কার? এটা নিগমের। এই সেট আপটা ব্যবহার করে সে বিক্রি করতে পারবে। তাহলে কি, টাকাটা হলো জনগণের টাকা তৈরি সম্পদ, এটা লাভ করবে কে? টাটা আদানিরা। তারা ব্যবসা করবে, এখানে এসে এটা করবে। কিন্তু তারা কি গ্রামের দায়িত্ব নেবে? তারা কৃষকের দায়িত্ব নেবে? কোথাও কিন্তু সেই দায়িত্ব নেবে না। তাহলে কি হবে? দেশের একটা বিরাট অংশে মানুষ ভবিষ্যৎ দিনে বিদ্যুৎ পাওয়া থেকে বঞ্চিত হতে পারে। কারণ ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো বেসরকারিকরণ করার পরও আমি যতটুকু জানি এখনও 70% সরকারি হাতে। যখন ডিস্ট্রিবিউশন কোম্পানিটা লস হয়ে যাবে, এটা দেউলিয়া ঘোষিত হবে, অটোমেটিক্যালি তখন প্রাইভেট প্লেয়ার ঢুকে যাবে। যেমন আপনাদের কোম্পানি, এই যে ত্রিপুরার এই কোম্পানি খবর আপনারা জানেন কিনা,
তারা প্রকাশ্যে এটা বলে না। আমার কাছে যতটুকু খবর বা পাবলিক যারা এগুলি নিয়ে ঘাটাঘাটি করেন খবর যতটুকু, প্রায় 700 থেকে 800 কোটি টাকার উপরে দেনা। এই দেনা যদি চলতে থাকে, কোম্পানি একটি আছে, বেশি দিন যদি কোনো একটা কোম্পানি লসে রান করে এটা দেউলিয়া হয়ে যায়, এবং কখন কি হবে এটা বলা যায় না। এবং এটা হলো বেসরকারিকরণ করার একটা স্টেপ। কোম্পানিটা যদি দেউলিয়া হয়ে যায়, জেনারেলি তখন বেসরকারিকরণ করার একটা স্টেপ, তখন গিয়ে কোম্পানিটা বিক্রি করে দেবে। বিক্রি করে যেমন 5টা ডিভিশন অটোমেটিকলি দেখেছেন ফ্র্যাঞ্চাইজির নামে তুলে দিয়েছে, ফ্র্যাঞ্চাইজির নামে। শেষ পর্যন্ত কৈলাসহরটা তো পালিয়ে গেছে। এবং এখানে জানেন কি না, যা খবর 100 কোটি টাকার উপর নিগম থেকে বিদ্যুৎ নিয়েছে, এই টাকা পরিশোধ করে নাই, কিন্তু পাবলিক থেকে টাকাটা তুলে নিয়েছে। মামলা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে, কি টার্মস অ্যান্ড কন্ডিশনে 5টা ডিভিশন দেওয়া হয়েছে, কেন এর এগেনস্টে ওয়ারেন্ট হবে না, কেন ব্যবস্থা নেওয়া হবে না, কেন টাকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে না। আমি আপনাদের জানার জন্য বলছি, পাঞ্জাব বিদ্যুৎ নিয়েছিল আমাদের নিগম থেকে, টাকা দেয়নি। আমরা হাইকোর্টে মামলা করে 1.5 কোটি টাকার জন্য মামলা করেছি, মামলা করে সুদ সহ টাকা আদায় করে নিয়ে এসেছি। আমি পুরনো কথা বলছি, এটা সিস্টেমটাই, অ্যাক্টের মধ্যে প্রভিশন আছে এটা। কিন্তু তাহলে এখানে কেন কি ব্যবস্থা নিয়েছে পাবলিক তো জানে না, এবং বাকিগুলো কিন্তু একই অবস্থা হবে, এবং বিরাট অঙ্কের টাকা সেখানে এগুলো হচ্ছে। এই কারণে তো কোম্পানি লস, এই কারণেই তো দাম বাড়াতে হয়, দাম বাড়ানোর প্রশ্নটা আসে। এবং এই পরিস্থিতির মধ্যে আরও যেটা করবে যে এই ডেটাগুলি সেখানে তারা নিয়ে এখন ইন্টারনেট টোটাল, এটা কিন্তু একটা নেট সিস্টেমে, কালকে এটা মিনিস্টারও বলেছে, আমিও স্বীকার করি, একটা ইন্টারনেট সিস্টেমে টোটাল সিস্টেমটা চলে আসবে। কিন্তু এই যে সিস্টেমটা এটা মধ্যে আসবে, কোথাও যদি ব্রেকডাউন করে তাহলে কি দাঁড়াবে অবস্থাটা? এই ব্রেকডাউনটা তুলতে কি সময় নেবে? এটাও তো ঠিক। আবার নেটের মধ্যে আরেকটা যেটা সাইবার, আপনারা টের পাচ্ছেন তো, ব্যাংকে হয় না এখন প্রচুর পরিমাণ সাইবারের ঘটনা ঘটছে। হ্যাঁ, সাইবার ক্রাইম যেটা আর কি, সাইবার ক্রাইম, এবং সাইবার ক্রাইমের ঘটনা তো ঘটতে পারে নেট সিস্টেমের মধ্যে। এই বিষয়গুলি আরেকটু মানুষকে পরিষ্কার হওয়া উচিত, আরেকটু জানা উচিত। আমরা এই বিষয়গুলি বললে কি আমরা কি মানে প্রযুক্তির বিরোধিতা করছি? মোটেই না। এবং এই কারণে আমরা এগুলি নিয়ে সন্দেহ প্রকাশ করছি। এবং এখানে গিয়ে যেটা আপনার এই আরও যেটা আমাদের পার্টি সেক্রেটারি বলেছে, আপনারা জানেন কি না 500 মেগাওয়াটের মতো বিদ্যুৎ এই ত্রিপুরা নিগমের ছিল। এটা নর্থ ইস্টের সমস্ত বিদ্যুৎ কেন্দ্রের শেয়ার আমরা পাই, আমরা আদায় করেছি, তখন লড়াই করে 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 আদায় করে নিয়েছি। কেন? আমি যদি এখান থেকে কম দামে এনে বিক্রি করতে পারি, অ্যাক্সেসটা ত্রিপুরার যে মানুষকে দিয়ে যে অ্যাক্সেস, এটা তো প্রিজার্ভ করা যায় না, বিদ্যুৎ কি প্রিজার্ভ করা যায়? অ্যাক্সেসটা বিক্রি করতে হবে। এখান থেকে যে প্রফিটটা আসবে, এই যে নিগমটা লাভে পড়েছে, এটা কিন্তু মূলত অ্যাক্সেস পাওয়ার বিক্রি করে ক্রস সাবসিডি হয়েছে। এখন সেখানে গিয়ে এই যে 500 মেগাওয়াটটা ছিল, এখন কত মেগাওয়াটে দাঁড়িয়েছে এটা বললো। দ্বিতীয়, তিনি গ্যাসের কথা যেটা বলছেন, গ্যাসের প্রবলেম যদি বড়মুড়া বন্ধ, মুখ থুবড়ে পড়েছে, আমি যতদূর জানি এটা গ্যাস দিয়ে হতো, নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু রুখিয়া 60 মেগাওয়াট আসতো আমাদের নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র, মাত্র 20 আসছে। তো গ্যাস কোথায়? আর মাত্র অনলি রুখিয়াতে 20 মেগাওয়াট, আর ওটা তো ডুম্বুর তো জল, পাগাটানো তো এটা সেন্ট্রাল প্রজেক্ট, এখান থেকে তো প্রফিট আসে। আরেকটু জানার জন্য বলছি, অনেক লড়াই করে দেয় না শেয়ার। আমরা বলেছিলাম তো আমাদেরকে 10% শেয়ার দাও পাগাটানার। এই 10% শেয়ার যদি আমরা পেতাম, তাহলে গিয়ে গ্রাহককে ফ্রি বিদ্যুৎও দেওয়া সম্ভব হতো। এটা প্রফিটেবল অর্গানাইজেশন। এখান থেকে 0.5 একটা শেয়ার আছে আমাদের, 0.5 লড়াই করে ঢুকেছিলাম আমরা, যাতে বোর্ড অফ ডাইরেক্টরসে ঢুকা যায়। এবং এই যে পাল্লাটানা, এই 0.5 শেয়ারের বিনিময়ে কিন্তু টাকা আসতো, প্রফিটে টাকা আসতো প্রত্যেক বছর। প্রফিটে এখনো পায়, নিগম পায় কিন্তু প্রফিটে টাকা। আমি জানি না এখন তো এগুলো প্রকাশ্যে বলবো না, আমরা তখন কিন্তু বলেছি যে এখান থেকে আমরা পাই। এগুলো তো আসছে বাংলাদেশের থেকে বিক্রি করে, প্রতি মাসে 8 থেকে 10 কোটি টাকা নেট প্রফিট আসতো। এটা কিন্তু কনজিউমার সাবসিডি হতো, এ দিয়ে কিন্তু গ্রাহককে আমরা রেহাই দিয়েছি। কাজেই এখানে যেটা আর সঙ্গে বকেয়া আদায়, স্টেট গভর্নমেন্টের কাছে আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, প্রচুর পরিমাণ বকেয়া, এটা আদায় করুক। আর যেগুলি বিলিং হয়েছে সেগুলো আদায় করুক। আর যে সমস্ত মিটার খারাপ, এই খারাপ মিটারগুলো ভালো মিটার লাগিয়ে দিই, এবং এই টাকা আদায় করলেই তো
আর দাম বাড়ানোর কোনো দরকার নেই। এই হলো আমাদের মূল বক্তব্য। এটাই আমরা বলছি, আগেও বলেছি, এখনও বলছি। কাজে এটা নিয়ে, স্মার্ট মিটার নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, এবং ক্ষোভ তৈরি হওয়ার কারণ কি, পত্রপত্রিকা যা দেখছি, কারো 82,000 টাকা তো কোনো দিন সম্ভব না, কি করে হয় এগুলো, কারো এটা কি করে হচ্ছে এটা আমরাও বুঝতে পারছি না। এখন টেকনিক্যাল ম্যানরা যারা, এবং তারা বলতে পারবে যে কী ব্যাপার এটা। আর এটা তো অবিশ্বাস্য, এটা তো বাস্তব। গ্রাহকরা বামফ্রন্ট সরকারের সময় তিনি 116% দাম বেড়েছে বলছে, দামই ছিল না, দামটা সৃষ্টি হয়েছে। আগে তো সরকার টাকা দিতে দামই দিত না, তারপর সৃষ্টি হয়েছে। কাজে এটা 116% বারবার এক কথা বলছেন। আরে এটা করে তখন কি গ্রাহকের মধ্যে কোনো বিক্ষোভ ছিল? গ্রাহকের কোনো রাগ ছিল? লোডশেডিং মুক্ত ত্রিপুরা করা হয়েছে, এটা কোনো ক্ষোভ মানুষের ছিল না। কিন্তু কাজে একই কথা তো বারবার করা। ওরা 2014 পর, আমার যা মনে পড়ছে, নভেম্বর 2014 লাস্ট, মানে আমরা ওই এর থেকে রেগুলেটরি কমিশন থেকে অর্ডার বের করেছিলাম। 16তে না, 15তে না, এবং 17তে না, 18 মার্চ পর্যন্ত আমরা বাড়াইনি। কেন বাড়াইনি? অর্গানাইজেশন খুব ভালো জায়গায় ছিল। তাহলে এখন কি কারণ ঘটলো আজকে এই জায়গা থেকে দাঁড়িয়েছে বিষয়টা? এই বিষয়গুলো স্পষ্টীকরণ দেওয়া উচিত। টোটাল ব্যাপারটা হলো, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমাদের সেক্রেটারি বলেছে, বেসরকারিকরণ করে দেয়, এগুলো রাখবে না। কারণ ডিস্ট্রিবিউশন সেক্টরটার উপরে হাত পড়ে গেছে টাটার এবং আম্বানিদের। তারা আগে শেষ করে দিয়েছে। আপনারা জানেন কি না, এনটিপিসি এটাকে প্রায় শেয়ার কিনে টিনে ছাড়খাড় করে দিচ্ছে। এটা ভারতের 3 নম্বর প্রফিটেবল অর্গানাইজেশন, শেষ। তারপর হাইড্রো পাওয়ার 4th অর্গানাইজেশন প্রফিটেবল, এটাকেও 12টা বাজিয়েছে। আর আরেকটা ছিল ওএনজিসির পর ভারতের 2nd লার্জেস্ট ছিল, যেটা প্রফিটেবল অর্গানাইজেশন, 1 লক্ষ কোটি টাকা পর্যন্ত প্রফিট করেছে বছরে। এটা হলো পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এর শেয়ারও বিক্রি করে দিচ্ছে, রাখবে না তো কিচ্ছু। কে নিচ্ছে? আদানি আম্বানিরা নিচ্ছে। এখন এটা কমপ্লিট করে জেনারেশনটাকে হাত করে নিয়েছে। ইভেন বাংলাদেশের মতো জায়গাতে, যেটা প্রফিট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চেয়েছিল আমি বিক্রি করবো এখান থেকে প্রফিট নেওয়ার জন্য, এখানে আদানি ঝাড়খণ্ডে একটা ইয়ে করে আদানিকে চান্স দিয়ে দিয়েছে। এটা আমরা তো লড়াই করে ঢুকেছি এখানে, 160 মেগাওয়াট যেটা আমরা লড়াই করে ঢুকেছি। এবং এই জায়গাগুলিতে গিয়ে তারা প্রাইভেটাইজের দিকে ধীরে ধীরে পদক্ষেপ নেওয়ার জন্যই স্মার্ট মিটারিং, টিটারিং, এই সমস্ত এগুলোর দিকে যাচ্ছে। আমাদের আশঙ্কাটা ওই জায়গায়, মূল আশঙ্কাটা ওই জায়গায়। বিদ্যুতের মাত্র ক্ষেত্র যদি স্মার্ট এটা হয়, কারণ আপনারা জানেন কি না, সেন্ট্রাল রেগুলেটরি কমিশন অলরেডি যে কোনো সময়, এখন তো ডে টাইম চালু হচ্ছে, এটা জানেন কি না, এটা কিন্তু চালু হয়ে গেছে অলরেডি। 1 এপ্রিল থেকে নোটিফিকেশন হয়ে গেছে। ডেটা কি, আগে দামটা যেটা নির্ধারিত এটাকে দাঁড়িয়ে থাকবে না, কিন্তু এখন দাম প্রতিদিন ঠিক হবে এক্সচেঞ্জের মাধ্যমে। এটা ঠিক হবে কীভাবে? ধরুন 8 আওয়ার, বিকেল 4টা থেকে রাত্র 10টা করবে পিক আওয়ার। পিক আওয়ারের রেট ধরেন একটা হবে, আবার গভীর রাতের রেট একটা, দিনের বেলা রেট একটা। এই সিস্টেমে যাচ্ছে, কিন্তু ঢুকে ফাইনাল হয়ে গেছে এটা, এই সিস্টেমে ঢুকছে। এবং এটাতে ঢুকলে গ্রাহকের উপর, কারণ সাধারণ মানুষ সাধারণত বিদ্যুৎ ব্যবহার করে কখন? পিক আওয়ারে, অফ পিক আওয়ারের দরকার নেই। তো এটা গিয়ে কার উপর পড়বে? আমজনতার উপরে। এবং এই সিস্টেমে যাওয়ার জন্যই পদক্ষেপ হিসাবে এই স্মার্ট মিটারিং এতে যাচ্ছে। কারণ এটা স্মার্ট মিটারিংয়ের মাধ্যমে, ওই যে স্মার্ট মিটার, এই স্মার্ট মিটারের মাধ্যমে এটাকে কন্ট্রোল করবে। ডে টাইম, অফ পিক আওয়ার এবং তার রেট, এটা কন্ট্রোল হবে এই স্মার্ট মিটারিংয়ের টাইমে। এই আশঙ্কাটা ওই জায়গায়, আমাদের আশঙ্কাটা ওই জায়গায়। এই কারণেই আমরা এগুলো সম্পর্কে একটু প্রশ্ন তুলছি, যে ভবিষ্যতে গ্রাহকদের যে স্বার্থ, এই গ্রাহকদের স্বার্থটা মারাত্মকভাবে বিপন্ন হবে, এটা উল্লেখ করেই আমরা দৃষ্টিতে নিয়ে এসেছি। আর আমি এখনও বলবো যে বিলিং থ্যাফট, বিরাট পরিমাণ থ্যাফট আছে, এগুলো বন্ধ হোক, এবং তাহলে বিদ্যুৎ নিগম একটা ভালো জায়গায় চলে আসতে পারে। এটা গ্রাহকদের উপর নতুন করে, আর এটা আরও পড়া কমে। আর খুব সুকৌশলে কালকে আরেকটা জিনিস বলেছে, আসল কথাটা তো বলেনি। 5% বামফ্রন্টের সময় তো ছিল না, এই যে 5% ডিউটি চার্জ বসিয়েছে, একবারও মুখে বললেন। আমি ওনার রিপোর্টটা শুনেছি, এটা তো বামফ্রন্টের সময় ছিল না। দিল্লির উপর কিন্তু লক্ষ্য করবেন ডিউটি চার্জ, এটা কার?
স্টেট গভর্নমেন্ট আপনার পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে, এটা নিগম পাবে না, কিন্তু নিগম টাকাটা তুলে স্টেট গভর্নমেন্টের কাছে জমা দিতে হবে। ডিউটি চার্জ কার? স্টেট গভর্নমেন্টের। বামফ্রন্টের সময় তো ডিউটি চার্জ ছিল না, 5%। আরেকটা যেটা পকেট কাটার ব্যবস্থা করেছে, আগে ছিল যেটা আপনি 7 দিনের মধ্যে বিলটা পেমেন্ট করলে রিবেট পাবেন, এটাকে কমিয়ে করে দিয়েছে 5 দিন, এবং রিবেটটা ছিল 5%। এখন 5%টাকে কমিয়ে করে দিয়েছে, এটাকে 3%, 2% কমিয়ে দিয়েছে, এটা জানেন কি না? এবং আলটিমেটলি কি এখানে দিয়ে রিবেটের চান্সটা পাবেন না, উল্টো পেনাল্টি দিতে হবে। আপনি কিন্তু রিবেটের চান্স, কালকে বলেছে, ঘুরিয়ে ঘুরিয়ে বলছে রিবেট রিবেট রিবেট, কিন্তু রিবেটের চান্স তো নিতে পারবে না, উল্টো আপনাকে পেনাল্টি দিতে হবে। এরও আমার দিক থেকে যেটা বলবার আমি ব্যাখ্যা দিলাম। আরেকটা বিষয় আমি ফ্ল্যাগ করতে চাইছি, আমাদের এই যে আজকের বিকশিত ভারতের যারা অনুসারী, এই সরকার কিভাবে জনগণের উপরে শুধু রান্নার গ্যাস বা বিদ্যুৎ তার মাসুল বাড়িয়ে, দাম বাড়িয়ে না, পানীয় জলের উপর, জলেই জীবন, সেখানেও কিভাবে জনগণের উপর ট্যাক্স চাপাচ্ছে। 18 সালের আগে যেখানে আমাদের জলের যে পার ইউনিটের ছিল 30 টাকা, মাঝখানে 10 টাকা বাড়িয়ে করিয়েছে 40 টাকা। গত 8ই মে তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ারম্যানশিপে জল বোর্ডের সভা করার পর সাধারণত এরকম যদি মন্ত্রীদের উপস্থিতিতে বা কোনো বোর্ডের সিদ্ধান্ত হয়, সঙ্গে সঙ্গে প্রকাশ করা হয়, নোটিফিকেশন জারি করা হয়, মন্ত্রীরা আলু করে প্রেস কনফারেন্স করেন, ব্রিফিং করেন। এটা 8 তারিখে সই হয়েছে জয়েন্ট সেক্রেটারি, আর লাগু করছে এখন 1 জুলাই 2025 সাল থেকে। কত টাকা? এখন যে পার কানেকশনে পার মান্থ 40 টাকা, অর্থাৎ 7.5 বছরে 100% বাড়িয়ে দিল। 50% বাড়িয়ে দিল না, 100%, 30 টাকা থেকে 30 থেকে 60, 100%। তারপর চার্জ ফর দি রেগুলাইজেশন অফ এক্সিস্টিং আনঅথরাইজড কানেকশন, যদি কেউ এরকম আনঅথরাইজড দিয়ে থাকে, এটা রেগুলার করতে গেলে পরে, এটা ছিল আগে 1000 টাকা, এটা করেছে 1500 টাকা, এটাও 50% বাড়িয়ে দিল। কিন্তু খুবই অবাক করার বিষয় যে এখানে 3টা ক্যাটাগরি। একটা হলো ওয়াটার চার্জ ফর কমার্শিয়াল কানেকশন। কমার্শিয়াল কানেকশন কারা নেয়? যাদের ফ্যাক্টরি আছে, আইসক্রিম ফ্যাক্টরি বা আরো এরকম অনেক মিষ্টির দোকান বা এরকম থাকতে পারে, যাদের জলের প্রয়োজন, তাদের বেলায় 300 টাকা পার মান্থ, এখনো 300 টাকা, 1% বাড়ানো হয়নি। অর্থাৎ সরকার যাদের পয়সা আছে, মুনাফা করতে পারে, অর্জন করতে পারে, তাদের বেলায় একেবারে দরাস। কিন্তু সাধারণ মানুষ, জল তো সবাইকে ইউজ করতে হয়। এইভাবেই আমাদের রাজ্যের সরকার জনগণের উপরে প্রতিটি ক্ষেত্রে ট্যাক্স বসাচ্ছে। তাদের আয় তো বাড়ছেই না, উল্টো নানাভাবে তাদের পকেট কাটার এই ব্যবস্থাগুলি করছে। আমরা এই যে সরকারের এই নীতির বিরুদ্ধে, আমি আগেই বলেছি, আমরা ঠিক করেছি, বিশেষ করে এই বিদ্যুতের মাসুল বৃদ্ধি এবং স্মার্ট মিটার লাগানোর যে সিদ্ধান্ত, তার প্রত্যাহারের দাবিতে রাজ্যের সব জেলা, মহকুমা এবং এমনকি অন্যান্য জায়গাতেও যেখানে বিদ্যুৎ নিগমের বা বিদ্যুৎ দপ্তর অফিস আছে, সেখানে আমরা প্রথম ধাপে বিক্ষোভ প্রদর্শন করব। এরপরে যদি সরকারের টনক না নড়ে, এরপরও সরকার জবরদস্তি করে কোনো যুক্তি ছাড়া এইভাবে এদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়,
আমরা পরবর্তী পদক্ষেপ নেব এবং এটা খুবই সুখের কথা আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দল তারাও তাদের মতো করে প্রতিবাদে এগিয়ে এসেছেন। আমি আশা করব আমরা রাজ্যের সমস্ত অংশের মানুষ এবং বিজেপির বিরুদ্ধেও এই সিদ্ধান্তের যে প্রতিবাদ আছে এটা নিয়ে ক্ষুব্ধ, এটা পরিষ্কার। সাধারণত সরকারের এই জাতীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যদি জনমনে ক্ষোভ তৈরি হয়, সরকারি অফিস থেকেই মন্ত্রীরা প্রেস কনফারেন্স করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, বিদ্যুতের ব্যাপার কালকে প্রেস কনফারেন্স করছেন বিদ্যুৎ মন্ত্রী বিজেপির পার্টি অফিস থেকে, অর্থাৎ বিজেপির লোকদেরকে বুঝে দেওয়া, ভাই তোমরা চুপ থাকো। বিজেপি আরো দুজন সাথীকে নিয়ে করা মানে হলো বিজেপির লোক তোমরা এই ব্যাপারে কোনো মুখ খুলবে না। কাজে খুব কায়দা করে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী যে বিদ্যুৎ নিগমের অফিস বা মহাকরণ থেকে বা তার অফিস থেকে তার এই যে ম্যারাথন এই না করে তিনি পার্টি অফিস থেকে করছেন। অর্থাৎ বিজেপির লোকজন তোমরা ক্ষুব্ধ হইও না, তোমরাও যদি এইভাবে মুখ খোলো তাহলে তো আমাদের সরকারের কাজকর্ম করা এবং যেভাবে এ রাজ্যের মানুষকে ঠকানোর যে একটা একটা করে তারা ব্যবস্থা করছে এটা করা যাবে না। কাজী আমি আহ্বান জানাবো ভারতীয় জনতা পার্টি সমর্থক যারা, তারা বিজেপির সমর্থক বলে তাদের বাড়িতে কিন্তু বিদ্যুতের বিল কম যাবে না, তাদের বাড়িতেও যাচ্ছে 70-80 লাখ টাকার বিল, এরাও রেহাই পাবে না। তারাও প্রতিবাদ করুন, রাস্তায় নামুন। থ্যাংক ইউ।